পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, এখন বাজে 12:30। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার। জ্বালানি সংকট না থাকার দাবি মন্ত্রীর, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। সরকার উদ্যোগ নেয়, প্রভাব পড়েনি ঈদ যাত্রায়। ঈদের মধ্যে তেল সরবরাহ দরকার ছিল, সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে হয়েছে এবং এই সংখ্যাকে কেন্দ্র করে পরিবহনে ভাড়া বাড়ানোর জন্য যে পাইতারাটা করা হয়েছিল সেটিও কিন্তু সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর চেষ্টা চলমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসত ঘর ভাঙচুর। দালাল দিয়ে ভাগিয়ে নেয় রোগী, কর্মচারী দিয়ে অস্ত্রোপচার। শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের স্থানান্তরের পর সিলগালা। ওমরা পালনে গিয়ে সৌদিতে আটকা প্রায় 40,000 বাংলাদেশি। অর্থ সংকটে পড়েছেন বিপাকে। মধ্যপ্রাচ্য সংঘাতে ঝুঁকিতে শ্রমবাজারও। রেমিটেন্সে বড় ধাক্কার শঙ্কা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস। পাহাড়ি জলে বিমোহিত পর্যটক। পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেয়, তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদ যাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না, এটা 18 তারিখের আগের পে অর্ডার। ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি, 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল। সরকার উদ্যোগ নেওয়ায় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংখ্যাটি কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহন যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে চলে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো
চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে দুদিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদন দেখছিলাম জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এদের দ্বিতীয় দিনে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েও গ্রাহকরা তেল পাননি, পাশাপাশি যে ডিপোগুলো আছে সেখান থেকে কম তেল সরবরাহের অভিযোগও আছে। তো একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, এইটা কিন্তু অপ্রত্যাশিত সেটি বলা যাবে না। মানে গত 1 মাস ধরে যে সিনারিও আমরা দেখছি, মানে ধারণা করা হচ্ছিল যে এই ধরনের মানে সিচুয়েশন তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে। তো যেটি বলা যায় যে সরকারের তরফ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে ঈদের দিন এবং ঈদের পর দিন 2 দিন ডিপো বন্ধ ছিল, তারপর কিন্তু এটা ডিপো খুলে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে এখন তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু পাম্প মালিক যারা আছেন তারা কিন্তু বলছেন যে ডিপো থেকে তারা 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তেল কিন্তু তারা পাচ্ছেন। অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনি একটা মানে গড়মিল কিন্তু দেখতে পাবেন। দেখেন, আমরা যদি একটু দেখে আসি যে আজকের যে সারাদিনের চিত্রটা, লম্বা লাইনে তারা দাঁড়িয়েছিল, খুব বেশি অনেকেই অল্প অল্প তেল নিয়েছেন, চাহিদা মতো তেল পাচ্ছেন না। এই যে ডিপো সরবরাহ করা হচ্ছে 1/3, এইগুলো কিন্তু পাবলিক সাফারিংস হবে, ভোগান্তি হবে, এটা অনুমতি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিপিসির পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে। তার আগে একটু জানতে চাই, তেল সরবরাহ বন্ধ রাখার কোনো সুযোগ আছে কিনা? না, তেল সরবরাহ বন্ধ রাখার আসলে কোনো সুযোগ নেই। এটি কিন্তু পাম্প মালিকরাও বলছেন, এটা তারা বলছেন বরাবরই যে এটা করার সুযোগ নেই। কিন্তু যেহেতু 2 দিন বন্ধ ছিল, সরবরাহ কম ছিল, যার ফলে এই আজকের যে ক্রাইসিসটা সেটি তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এইটাও কেটে যাবে, কারণ যেহেতু এখন ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে। কিন্তু কাটবে কি কাটবে না সেই প্রশ্নটা আছে, কারণ ডিপোতে পাম্প মালিকরা বলছেন যে 1/3 তেল আমরা পাচ্ছি। এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখুন, এই নিয়ে কিন্তু বিপিসি কাজ করছে। বিপিসির তরফ থেকে যেটি বলা হচ্ছে, ঈদের সময়েও কিন্তু বিপিসি প্রচুর মিটিং করেছে তারা, যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট কিভাবে মিনিমাইজ করা যায়। এটা শুধু বাংলাদেশের সংকট না, পুরো বৈশ্বিক একটা সংকট। এই জায়গায় তারা কিন্তু নতুন করে 18 লক্ষ টন তেল কিন্তু আমদানি করার চিন্তা করছে। কিন্তু সেটি কিভাবে হবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের একটা জাহাজ কিন্তু অলরেডি সৌদির তানুর বন্দরে আটকে আছে, তারা কিন্তু লোড করে নিয়ে আসতে পারছে না। আবার বাংলাদেশ থেকে একটি ট্যাঙ্কার ভেসেল তারা আরব আমিরাত থেকে আমদানি করে, তারাও কিন্তু যেতে পারছে না এই পরিস্থিতির কারণে। তাহলে তারা কি করবে? তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা পরিশোধিত তেল কিনবে। মানে সাধারণত আমরা ক্রুড অয়েল কিনি, অপরিশোধিত তেল যেটা, তারপরে এখানে এনে আমরা রিফাইন করি। কিন্তু এই অপরিশোধিত তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে না। এইটা আসে কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মতো এবং চাইনিজ কোম্পানিগুলো প্রতিষ্ঠান থেকে আসে। এখন এই জায়গা থেকে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা তেল কিনবে। এখন এই প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বিপিসি আপনার আমেরিকান 2টি কোম্পানিকে কাছ থেকে তারা পরিশোধিত তেল কিনতে চায়। কিন্তু এইটার জন্য যে পর্যাপ্ত মানে কাগজপত্র, এলসিকুলার যে প্রয়োজনীয় কাগজপত্র, সেটি কিন্তু হচ্ছে না। সরবরাহ সংকট নিয়ে আর কোনো প্রতিবেদন আছে কিনা? আমরা তো ঢাকার কথা জানলাম, বাইরের কি অবস্থা? বাইরে এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আসে, চলুন আসলে দেখে নেই সরবরাহ সংকট আসলে কতটা প্রকট। কাপড় দিয়ে ঢেকে রাখা পাম্প, প্রবেশপথ বন্ধ। গত 3 দিন ধরে বেশিরভাগ পেট্রোল পাম্পে এই চিত্র। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে। তবে ডিপো চালু হওয়ায় সরবরাহ সংকট হবে না বলে প্রত্যাশা তাদের। বুধবার আমাদেরকে 4.5 লিটার অক্টেন দিছে, যেটা আমরা কালকে পর্যন্ত দিছি। কালকে পর্যন্ত মানুষের 200 করে দিছি, পুরো 4 রাত দিছি, ঈদের দিনও দিছি। কালকে লাস্ট আমাদের তেল কালকে দিনে শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত ক্লোজ। ব্যাংক খোলা হলে তারপরে বোঝা যাবে যে আমাদেরকে কখন তেল দেয়। ওটা তো রেশনিং সিস্টেম, যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি। তবে ওখান থেকে ব্যাংকের থেকে তেল দিচ্ছে 2 গাড়ি। আমাদের যে তুলনা চাহিদা আছে এই পরিমাণ, অর্ধেক পরিমাণ তেল দিতেছে, পেট্রোল তার থেকেও কম দিতেছে। কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিন্তু পেট্রোল পাম্পগুলা বদ্ধ থাকবে। সরকার যারা আছে ওনারা যদি ঠিক মতন তদারকি করে, আমার মনে হয় কোনো তেল সংকট থাকার কোনো কথাই না। সপ্তাহে একবার তেল পাইলে আমরা আনার সাথে সাথেই কাস্টমাররা এসে 2-3 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলে। চট্টগ্রামে কিছু পাম্প চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক,
সিরিয়ালের পরে পাইলাম আর কি। এদিকে খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। অচিরেই পাম্পগুলোর সংকট কেটে যাবে বলছে ডিপো কর্তৃপক্ষ। তেলের অবস্থা সংকট রয়েছে, আপনার ওই 6,000, 3,000, 2,000 এরকম দিচ্ছে, গাড়িওয়ালাদের ভোগান্তি। সপ্তাহে এক গাড়ি দিক, সেটাও একটা পর্যায়ে থাকে যে সারা সপ্তাহ আসবে না, তাও একটা সিস্টেম। এই জায়গায় তাও দিচ্ছে, মেঘনা এই পদ্মা যমুনে দিচ্ছে না। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার, 3,000 ডিজেল, 2,000 পেট্রোল, 2,000 অকটেন। চাহিদা মতো তেল দিচ্ছে না। 4 দিন ফিরে গেছি, আজকে একবারের মাল পাইছি। যুদ্ধ পরিস্থিতির কারণে পাম্পগুলো থেকে ঈদের আগে রেশনিং পদ্ধতিতে দেয়া হয় জ্বালানি তেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রুদ্র, দেখছিলেন যে সংকটটা আসলে কতটা প্রকট হচ্ছে ধীরে ধীরে। আপনি যেমনটা বলছিলেন, আমরা একটু জানতে চাই যে তেলের সংকট নেই বলা হচ্ছে, আতঙ্কিত না হওয়ার কথাও বলছে তারা। এটাও বলছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে গতবারের চেয়ে 25% বেশি তেল এবার সরবরাহ করা হয়েছে। তাহলে এই সংকটটা কিভাবে তৈরি হলো? দেখুন, এগুলো তো সরকারি বক্তব্য, সরকার তো সবসময় তাদের পক্ষ থেকে কথা বলবেন, কিন্তু প্রকৃত চিত্র যেটি হচ্ছে বিপিসি 20 মার্চ যে ব্রিফিংটি তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে 20 মার্চ পর্যন্ত তেলের মজুদ রয়েছে 1,35,622 টন। তার মানে এরপর কিন্তু আবার বিপিসির পক্ষ থেকে বলা হয়েছিল এরপর আরও নতুন করে আমদানি কিন্তু এটার সঙ্গে যোগ হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু যোগ হচ্ছে না, বরং প্রতিনিয়ত কিন্তু খরচ হচ্ছে, যোগ হচ্ছে না। তার মানে এই সামনের দিনে যদি এটা যদি হয় আর যেই তেলটা আসতে পারছে না আর যারা গিয়ে নিয়ে আসতে পারছে না, তাহলে কিন্তু এই মজুদটা, এই যেই তথ্যটা দিলাম সেটা কিন্তু বিপিসি বলছে যে 12 দিন পর্যন্ত এই তেলে চলবে, তাহলে কিন্তু ক্রমাগত কমছে। তাহলে এই সংকট যে আসলে কতদিন কিভাবে আসলে টেকসই হবে, সরকার যতই বলুক, আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের সংকট নেই, আতঙ্কিত না হওয়ার জন্য বলছেন। তারপর গত বছর থেকে আবার 25% সরবরাহ বেশি হয়েছে, সরকারের উদ্যোগে ঈদযাত্রায় প্রভাব পড়েনি। দেখুন, ঈদযাত্রায় প্রভাব পড়েনি, তেলের সঙ্গে আসলে এটার কী সম্পর্ক আমরা ঠিক জানি না, তবে সরকার বলছেন এটার সঙ্গে রিলেট করছেন। সংকট নেই এটা সরকার সবসময় বলবে, কিন্তু প্রকৃত চিত্রে কিন্তু বিপিসির পক্ষ থেকে আসবে। বিপিসি এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো ধরনের ব্রিফিং করে নাই। আমরা কিন্তু আসলে দেখতে পাবো যে বিপিসি যখন সঠিক তথ্যটা জানাবেন যে কতদিনের তেল মজুদ আছেন, কতদিন চলবে, তখন কিন্তু আমরা আসলে এটা নিয়ে কনক্রিট তথ্য দিতে পারবো আপনাকে। শাফি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। তার কাছে শুনছিলাম বাজারে যে তেলের সংকট সে নিয়ে। এবার অন্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। দেশের স্বার্থ বজায় রেখেই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 2025 সালের 2রা এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ঢাকার জন্য এ হার ছিল 20%। 9 মাস পর শুল্ক হার 19% নামিয়ে এনে দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে, যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। একই দিন বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ সব দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলমান, পাশাপাশি প্রবাসীদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশি ভাইরা আছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রার খবর। ঈদের তৃতীয় দিনে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীর চাপ। কেউ শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ফিরছেন ঢাকায়, আবার প্রিয়জনের সঙ্গে দেখা করতে, ঈদ উদযাপন করতে কেউ বা রাজধানী ছাড়ছেন।
প্রিয়জন ছেড়ে জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক শহরে নগরবাসী। ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড়। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন মানুষ। ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন ট্রেনের যাত্রীরা। ছুটি শেষ হওয়ার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। ট্রেনে এত ঝামেলাও ছিল না, আসতে খুব ভালোই লাগছে। জানি যে জ্যাম হবে বা লেট হয় ট্রেনে, এই জন্য ঈদের পরে টিকিট কাটছি, কিন্তু যেই ভোগান্তি ভাবছি সেটাই হয়েছে। 6টা 15 ট্রেন 8টা, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এটা একটা অস্বস্তি আর কি আমাদের জন্য। বাস টার্মিনালেও বেড়েছে যাত্রীর আনাগোনা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ যেন তাদের চোখে মুখে। ঈদের পরে যাওয়ার কারণটা হইতেছে কি যে আমরা নিজেরা নিরাপদ বোধ করি, কোনো সমস্যা থাকে না, রাস্তা খালি থাকে। ঈদের পরে গেলে যানটা কম থাকে, আর ঈদের সময় গেলে যানজট বেশি থাকে, অনেক রিস্ক থাকে। এদিকে পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ বাস সংশ্লিষ্টদের। যখন ছুটি শেষ হবে, যাত্রী বের হবে, তখন তো তেল না পায়, তখন গাড়ি আমরা কিভাবে চালাবো? একটা পাম্পে গিয়ে তেল পাইলাম, তারা 20 লিটারের বেশি দেয় নেই। এখন আমার গাড়িটা আপ এন্ড ডাউন করতে 200 লিটার তেল লাগে। এই যে আপনার গাড়ি ছাড়তাছি, যদি রাস্তায় যা তেল না পায়, তাহলে তার ওই গাড়ির যাত্রী কি করবে? ভোগান্তি। কর্মচাঞ্চল্য বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এদিন দেশের বিভিন্ন জেলা থেকে সদরঘাটে ভিড়েছে 43টি ও ছেড়ে গেছে 27টি লঞ্চ। কর্মজীবী মানুষ ঈদ উপলক্ষে ছুটি পাই নাই, আর চেষ্টাও করি নাই, কারণ ঈদ মুহূর্তে যে একটা ভিড়। গিয়েছিলাম সবাই মিলে একসাথে ঘুরে আসলাম, ভালোই লাগলো, অনেক মজা করেছি, ঘুরতে গিয়েছি। এদিকে ঈদের তৃতীয় দিনেও রেল স্টেশন, বাস টার্মিনালের বাড়ি ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ঢাকার আশেপাশের জেলার রুটগুলোতেই ছিল বেশি ভিড়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। স্যার, সরি স্যার। প্লিজ। কি রে তুই এখানে? আরে স্যারকে বলছি তোকে কলটা আমিই করছিলাম, স্যার আমাকেও বের করে দিয়েছে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। মন ভালো থাক। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলের শিশু মেলায়ও। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাঁধভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি। শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে ছিল, বাঘ দেখি একটু ভয় পাই না। সাপ দেখেছি, কুমির দেখেছি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। খেলনায় উঠতে আসছি, নাগরদোলা, পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। মজা করছি, পার্কে উঠছি, চরকিতে উঠছি, খুব ভালো লাগছে। বাচ্চারা আনন্দ পাইলে আমাদের আনন্দ। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মোস্তফার হুমকির পর পিছু হটলেন ট্রাম্প। তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে আপাতত হামলা না চালানোর নির্দেশ। মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি নাকচ ইরানের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।
খাল খনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে এনে চলে গেলেন, তারপর একটা কোদানো পরে নাই, মাটিও কাটে নাই, ওইভাবে বলি কোলে দেখে বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। মহাবর্ধন তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল ডিজেল অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার এখনো কিন্তু আমরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরকার 180 ডিগ্রি ঘুরে গেছে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দলটির আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। ঈদ পরবর্তী সাংগঠনিক সফর ও মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব। সোমবার কক্সবাজারে সাংগঠনিক সফরে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনে যে বক্তব্য দিয়েছেন, আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামের বাড়িতে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। বিভিন্ন বিষয়ে সরকারকে সংশোধনের পরামর্শ দেয়া হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, না মানলে প্রতিবাদ জানানো হবে। পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত মানুষ। দলীয় কার্যালয়ে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুজানগরে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে প্রাণ গেছে গৃহবধূর। এদিকে শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের পর 20টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মোটরসাইকেলে আগুন ও ভাঙচুর, তছনছ দলীয় কার্যালয়। পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে দুই পক্ষ শহরে মিছিল বের করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে জড়ায় তারা। এদিকে সুজানগরের হাটখালী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজার সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপির সমর্থক ইসলাম প্রামাণিকের বিরোধ চলছিল। এরই জেরে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তর্কাতর্কি এবং প্রভাব বিস্তারের জন্য দুই পক্ষেই উত্তেজিত হয় এবং এই প্রেক্ষিতে আমরা আপনার জন্য একজন এখানে
মারা গেছে। অলরেডি কয়েকজনকে হেফাজতে নিয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার খামা গ্রামে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেন কয়েকশো স্বেচ্ছাসেবক। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শরীয়তপুরের নড়িয়ায় তালতলা এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি ও জামাতের সমর্থকরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ সহ ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত 20টি বসতঘর। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দালাল দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে কর্মচারী দিয়ে চলে অস্ত্রোপচার। রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে যান খোদ স্বাস্থ্যমন্ত্রী। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিক ক্লিনিকটি সিলগালার নির্দেশ দেন তিনি। ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন মন্ত্রী। রাজধানীর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার ক্লিনিক, যেখানে অনিয়মই পরিণত হয়েছে নিয়মে। অষ্টম শ্রেণী পাশ কর্মচারীকে দিয়ে এখানে অস্ত্রোপচার করানো হয় নিয়মিত। দালালদের মাধ্যমে অন্য হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে ভর্তি করা হয় বলেও অভিযোগ। পঙ্গু হাসপাতালের মাসুদ সাদা ড্রেস আছে গায়ে আর কি স্যার, পরে উনি এখানে পাঠাইছে। যে জায়গাতে অপারেশন করছে ওই জায়গাতে মনে করেন ব্লাড বেরোইতে হয়েছে, অতিরিক্ত রক্ত বেরোইতেছে। গণমাধ্যমে এমন অনিয়মের খবর উঠে এলে সোমবার তাৎক্ষণিকভাবে ক্লিনিকটিতে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অভিযানে হাতে নাতে প্রমাণ মেলে অনিয়ম আর দুর্নীতির। তিনি সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেটকে হাসপাতালটি সিলগালার নির্দেশ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সব রোগীকে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের কথাও জানান তিনি। ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইনভলভ, উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবারটা দিয়ে এখানে ভর্তি করে দেয়, দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে। এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ক্লিনিকের ব্যবস্থাপককে অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন করা হলে জানান তিনি কিছুই জানেন না। দায় চাপান ক্লিনিকের মালিক পক্ষের ওপর। না, এটা আমি বুঝবো কিভাবে বা জানবো কিভাবে? মালিক পক্ষ বলছে যে আমাকে এটা দেওয়ার জন্য। এদিকে মঙ্গলবার শ্যামলী এলাকার সকল বেসরকারি হাসপাতালে অভিযোগের পাশাপাশি সারা দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে অনিয়ম রুখতে সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতাও চান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে পোশাকের দামে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জানুয়ারিতে প্রধান বাজার ইউরোপে দাম কমেছে প্রায় 9.5%। রফতানিকারকরা বলছেন, জ্বালানি সংকট, ব্যবসার উচ্চ খরচ সহ ব্যাংক ঋণের দায় মিটিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। MSRFN রিপোর্ট। মার্কিন শুল্ক আর বৈশ্বিক যুদ্ধাবস্থায় চলতি অর্থবছরের প্রথম 8 মাসে পোশাক খাতে রপ্তানি আয় কমেছে 3.37%। একই সময়ে 6.79% কমেছে কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার হার। ফলশ্রুতিতে বছর ব্যবধানে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 1%, আর সবচেয়ে বড় গন্তব্য ইউরোপে কমেছে 25%-এর বেশি। এমন বাস্তবতায় নতুন উদ্বেগ পোশাকের দাম। গেল বছর ইউরোপে পোশাকের গড় দাম 3.84% কমলেও চলতি জানুয়ারিতেই তা নেমেছে 9.43%। বিপরীতে বাজারটিতে প্রতিযোগী ভিয়েতনামের পোশাকের দাম বেড়েছে 6.5%। ভারতের প্রায় 2 আর ইন্দোনেশিয়ার পোশাকের দাম বেড়েছে 14%-এর বেশি। রপ্তানিকারকরা বলছেন, বছরের পর বছর ধরে চলা জ্বালানি সংকট বাড়িয়েছে ব্যবসার খরচ। বৈশ্বিক অস্থিরতায় বেড়েছে পরিবহন ব্যয়ও। কারখানা সচল রেখে উৎপাদন যেমন ধরে রাখতে হচ্ছে, তেমনি প্রতিযোগিতায় টিকে থাকতে বিক্রি করতে হচ্ছে কম দামে। অর্ডার ক্যাচ করা, তাদের প্রেস করার তারা তো সুযোগটা তারা নিয়ে নেয় যে আমরা কম দামে অর্ডার নিয়ে নিই, কারণ আমাদের ফ্যাক্টরি চালাইতে হবে। কোটি কোটি ঋণ আমাদের মাথার উপর রয়ে গেছে, আর যেহেতু তাদের বিক্রি এখানে কমে যাচ্ছে, তারাও সুযোগ নিতে পারে। সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপে যেন বাজার ক্ষতিগ্রস্ত না হয়, তাই নিজস্ব কাঁচামালে উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিএসপি প্লাসে কিন্তু এটা 2 স্টেজ, অর্থাৎ আমি কেবল কাপড় আমদানি করলে আমি এবং তারপরে যদি তৈরি পোশাক তৈরি করি তাহলে সেটা কিন্তু পাবে না। আমাকে সুতা প্রডিউস করতে হবে, কাপড় প্রডিউস করতে হবে। ইউরোস্টেটের তথ্য, চলতি জানুয়ারিতে ইউরোপের মোট পোশাক আমদানি আগের বছরের তুলনায় কমেছে 15.5%। MSRFN, সময় সংবাদ, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে আটকে পড়েছেন প্রায় 40,000 বাংলাদেশি। তাদের অনেকেই অর্থ সংকটে পড়েছেন বিপাকে। দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চিরন্তন বিশ্বাসের এক অনন্য স্থান পবিত্র মক্কা। সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি, ব্যক্তিজীবনে পরিশুদ্ধতা ও ইবাদতের লক্ষ্যে প্রতি বছর আল্লাহর ঘর তাওয়াফ, বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত এবং ঐতিহাসিক স্থান দর্শনে হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যান লাখো ধর্মপ্রাণ মানুষ। হজ মৌসুমের আগে পরে প্রতি বছর সৌদি আরব যাতায়াত স্বাভাবিক থাকলেও এবার হিসেব পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি থেকে যে সকল ওমরা পালনকারীদের দেশে ফেরার কথা ছিল, শত শত ফ্লাইট বাতিল হওয়ায় এখন তারা আটকা পড়েছেন। শিডিউল না পেয়ে যারা প্যাকেজের বাইরে ফিরতে আগ্রহী, তাদের সৌদি ঢাকা রুটের সরাসরি একমুখী ফ্লাইটে টিকিট গুনতে হচ্ছে প্রায় লাখ টাকায়। অতিরিক্ত অর্থ সঙ্গে না থাকায় বিপাকে অনেকেই। খুবই কষ্ট দুর্দশার ভিতরে সময় পার করতেছি। ছেলে মেয়েরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র 10 দিনের জন্য আসছিলাম, আর আজকে প্রায় 28 দিন হয়ে যাচ্ছে। নতুন টিকিট করে যাওয়াটাও খুব কষ্টকর, বিশেষ করে বাংলাদেশের যে ডিরেক্ট ফ্লাইট যে বিমানগুলো অপারেট করছে তাদের ম্যাক্সিমাম ফ্লাইটের ভাড়া প্রায় 1 লক্ষ টাকা। আটকে পড়ে যে সমস্ত হাজার হাজার হজযাত্রী মক্কা মদিনাতে আছেন, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের দ্রুত দেশে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছি। এজেন্সিগুলো তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে শুধু ওমরা করেন 3.5 থেকে 4 লাখ মুসল্লি, আর যুদ্ধকালীন সৌদিতে আটকা পড়েছেন প্রায় 30 থেকে 40 হাজার। তাদের সহজ প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে বিমান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হাজার হাজার ওমরা যাত্রী এখন সৌদি আরবে আটকা আছে। তাদের হোটেলের প্যাকেজ শেষ হয়ে গেছে, তাদের হোটেলের সংকট এবং খাওয়ার সংকট দেখা দিয়েছে মারাত্মকভাবে। এই সকল ওমরা যাত্রীদেরকে ফেরত আনার বিষয়ে আমরা বিমান মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেট করছেন সাশ্রয়ী মূল্যে, যাতে আমাদের আটকা পড়া ওমরা যাত্রীদের আমরা ফেরত আনতে পারি, সেই বিষয়ে বিমান মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। তবে চলমান সংকট কাটাতে ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা বাংলাদেশ বিমানের জন্য সহজ সাধ্য নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যারা ডাইরেক্ট ক্যারিয়ার আছে তাদের ভাড়াও বেড়ে গেছে, প্লাস সিটও পাওয়া যাচ্ছে না। সো কাজে আমি চাইলেই যে আমি বদলিয়ে নিয়ে আবার অন্য একটা অল্টারনেটিভ রুটে যাবো, তার সেটারও সুযোগ নাই। কিন্তু ইচ্ছে করলে দুটো এয়ারক্রাফট ডেডিকেটেড করে আবার ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করাটা তো সহজ ব্যাপার না আর কি। যাত্রীদের দেয়া তথ্য বলছে যুদ্ধ পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট না থাকায় বাড়তি ভাড়ায় দেশে ফিরতে পারছেন না অনেকেই। ঈদ পর এই সংকট আরও বাড়বে বলে জানিয়েছেন মক্কায় অবস্থান করা বাংলাদেশিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের বাস্তবতায় নিরাপত্তা ও কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী। দেশে এসেও আটকা পড়েছেন অনেকেই। বিকল্প শ্রমবাজারে না পেলে রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। প্রসূনা শেষের রিপোর্ট। খাতা কলমে বিশ্বের 168টি দেশে কর্মী যায় বাংলাদেশ থেকে। তবে এই কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্য নির্ভর। অভিবাসনের 90%ই সীমাবদ্ধ মাত্র 5টি দেশে। সবচেয়ে বেশি কর্মীর গন্তব্য সৌদি আরব। যুদ্ধের দামামায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটে সেখানে কর্মরত বাংলাদেশিরা। মুহুর্মুহু সামরিক আক্রমণ আর পাল্টা হামলায় তাদের কর্মসংস্থান আর জীবন দুটোই চরম ঝুঁকিতে। দেশে ফিরে যুদ্ধের প্রভাবে আটকা পড়া কর্মী সংখ্যাও নেহায়েত কম নয়। আবার নতুন করে কর্মীও যেতে পারছে না দেশগুলোতে। সবচেয়ে বড় শ্রমবাজার এখন প্রবল অনিশ্চয়তার মুখে। যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে। আতঙ্কিত আছে, কারণ এই যে মিসাইল মারতেছে। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে এই খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত কর্মীদের তথ্য সম্বলিত রেকর্ড তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আগামীতে সুফল মিলতে পারে বলে মত তাদের। আমরা এককেন্দ্রিক মার্কেট হয়েছে, যদিও আমরা বলছি ইউরোপের দিকে আমাদের কিছু মার্কেটের ব্যবস্থা হয়েছে, বাট সেটা খুবই নগণ্য। এইটা থেকে শিক্ষা নিয়ে যদি আমার ডাইভার্সিফিকেশন থাকে তাহলে কিন্তু আমার লোডটা কম হবে, তখন আমার এই এমপ্লয়মেন্টটা ভাগ হয়ে যাবে। যুদ্ধ পরিস্থিতি একটা সময় হয়তো থামবে, সেই থামার পরে সেখানে রিকনস্ট্রাকশন একটা পরিবেশ হবে, তখন সেখানে যে কর্মী দরকার হবে সেই কর্মীর চাহিদা পূরণ করবার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো এবং সরকারকে সেই প্রস্তুতি আগেতেই গ্রহণ করতে হবে। শ্রমবাজার সংকুচিত হওয়ার এই বাস্তবতায় বিকল্প গন্তব্য খুঁজে নিতে না পারলে বড় ধাক্কা আসতে পারে রেমিটেন্স প্রবাহে। এই ক্রাইসিসকে কিভাবে মোকাবেলা করবে, তার শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্মের প্ল্যানটা কি, আর দ্বিতীয়ত হচ্ছে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। বৈশ্বিক চাহিদার নিরিখে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে শ্রমবাজার স্থিতিশীল করতে সরকার সচেষ্ট বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মালয়েশিয়া, জাপান সহ
এগুলাতে আমরা আবার যেগুলাতে বন্ধ হয়েছে এটা আমরা খোলার চেষ্টা শুরু করেছি। যেসব ডিমান্ড আসছে সে ডিমান্ড অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজ কোর্স এগুলো আমরা হাতে নিয়েছি। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানাচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুমকির পর পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 5 দিনের জন্য তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। সমঝোতার জন্য ইরান যোগাযোগ করছে বলে দাবি করেন ট্রাম্প, তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। শনিবার হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প দাবি করেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইরান। বলেন, দুই পক্ষই একটি চুক্তি চায়। এটি সম্ভব হলে ইরানে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে সুবিধা হবে যুক্তরাষ্ট্রের। গতকাল সন্ধ্যায় আমাদের ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। প্রায় সব বিষয়েই দুই পক্ষই একমত। তারা চুক্তি করতে ভীষণ উদ্গ্রীব হয়ে আছে। আমরাও চুক্তি করতে চাই। ট্রাম্প আরও জানান, ইরানে খুব দ্রুতই সরকার পরিবর্তন হতে চলেছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান। এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় জারি করা হয় একাধিক সতর্কবার্তা। আক্রমণ চলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও। পাল্টা জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকেই বেছে নিল বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলে নতুন মুখ নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, একমাত্র পুরনো মুখ হিসেবে আছেন হাসিবুল হোসেন শান্ত। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন হাবিবুল বাশার। 2013 সাল থেকে শুরু করে এই দায়িত্বটা ছিল 2024 সাল পর্যন্ত। 2027-এর ওয়ানডেতে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে এই কমিটি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর চেষ্টা চলমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখে মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।